হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ক্লাস 12 সেমিস্টার 3 অ্যাকাউন্টসের ক্লাস করছিলাম আর আমাদের চলছিল পার্টনারশিপ অ্যাকাউন্টস। তো লাস্ট ক্লাসে আমরা পার্টনারশিপ অ্যাকাউন্টস কমপ্লিট করেছি আর আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার্স করব, যেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল, অর্থাৎ গুডউইলকে কিভাবে ভ্যালু করা যেতে পারে সেই চ্যাপ্টার্সটা আমরা করব। এই ভ্যালুয়েশন অফ গুডউইলটা আমাদের পার্টনারশিপেরই একটা পার্ট, বাট এটাকে আমরা সেপারেটলি চ্যাপ্টার হিসাবে করছি। এবং আমাদের থ্রি সেমিস্টার থ্রিতে যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে আমাদের এই ভ্যালুয়েশন অফ গুডউইল চ্যাপ্টারটি করলে ওভারঅল প্রথম যে ইউনিটটা অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দেখি যে আজকে আমাদের ক্লাসের মধ্যে কোন কোন টপিক করতে চলেছি। সবার আগে আমরা জানবো যে মিনিং অফ গুডউইল, অর্থাৎ যে ভ্যালুটা বার করবো গুডউইলের, সেই গুডউইল আসলে কি, কাকে বলে গুডউইল। দ্বিতীয় আমরা জানবো ক্লাসিফিকেশন অফ গুডউইল, অর্থাৎ গুডউইল কত ধরনের হয়। আর থার্ড আমরা শিখবো মেথডস অফ ভ্যালুয়েশন অফ গুডউইল, যে গুডউইলকে ভ্যালু করার কত রকমের মেথড হয়। আর এই মেথডসগুলো এবং এই চ্যাপ্টারটি আমাদের এমসিকিউ এর রেসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক ধরনের এমসিকিউ আমাদের আসে। তো চলো সময় নষ্ট না করে আমাদের আজকের প্রথম টপিকসে চলে যাই, যে গুডউইল কাকে বলে। সবার আগে বলি, গুডউইল বা সুনাম, আমরা জানি আমরা যখন অনেক দিন ধরে একটা কাজ করি তখন লোকের কাছে আমাদের একটা পরিচিতি বাড়ে। যখন ধরো আমার একটা দোকান পাড়ার মধ্যে অনেক দিন ধরে, লাস্ট 5 বছর 10 বছর ধরে আমি একটা ব্যবসা করছি এবং সবাই জানে আমি কিসের ব্যবসা করছি এবং আমার দোকানের যে জিনিসটা বিক্রি হয় সেই জিনিসটা খুবই গুণগত মানে ভালো। এবং এইভাবে লোকের কাছে যখনই আমার সুনামটা পৌঁছবে আমার গুডউইলের ভ্যালু বাড়তে থাকে। তাহলে গুডউইল বা সুনাম হলো একটি অস্পর্শনীয় সম্পত্তি বা ইনট্যাঞ্জেবল অ্যাসেট। ধরো আমাদের দোকানে গেলাম কোল্ড ড্রিঙ্কস খেতে এবং সেই দোকানে দুটো কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, একটা হচ্ছে কোকা কোলা কোম্পানির আর পেপসি কোম্পানির, যেটা আমরা সবাই সবাই চিনি। আবার ওই দোকানে একটা ব্লুবেরি বলে নতুন এক ধরনের কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। সবার আগে অ্যাজ এ কাস্টমার আমরা কিন্তু ব্লুবেরি, এই যে কোম্পানিটা, এর নাম আগে কোনোদিন শুনিনি। তাহলে ব্লুবেরি কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার আগে আমাদের কিন্তু দুবার ভাবতে হবে যে সেটা খেতে ভালো হবে কি না, সেটার দাম কত, সেটা কতটা গুণগত মানে ভালো হবে। কিন্তু কোকা কোলা কোম্পানি সে যেমনই বানাক না কেন, সে যখনই কোনো একটা প্রোডাক্ট বানায় এবং সেই প্রোডাক্টের লেবেলের ওপরে কোকা কোলা লিখে দেয় বা পেপসি লিখে দেয়, আমরা কিন্তু না ভেবেই না বুঝেই সেই কোকা কোলার নামটা দেখেই জিনিসটা কিনে নিই। এটাকে বলা হয় গুডউইল। অর্থাৎ কোনো একজন ব্যবসায়ী অনেক বছর ধরে যখন ব্যবসা করতে করতে লোকের কাছে পরিচিতি তৈরি হয়, তার যে একটা সুনাম তৈরি হয়, সেই সুনাম তাই হচ্ছে একটা অস্পর্শনীয় সম্পত্তি বা ইনট্যাঞ্জেবল অ্যাসেট। তো প্রশ্ন হচ্ছে, গুডউইলটা কি আমার জন্য সম্পত্তি? হ্যাঁ, গুডউইল হচ্ছে আমার জন্য সম্পত্তি, কিন্তু আমরা জানি সম্পত্তি দু রকমের হয়ে থাকে। একটা সম্পত্তি যাকে আমরা ছুতে পারি, যাকে আমরা বলি ট্যাঞ্জেবল অ্যাসেট, আর একটা সম্পত্তি যেটা হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেট বা যেটাকে আমরা ছুতে পারি না। তাই গুডউইল আমার জন্য সম্পত্তি, কিন্তু এই গুডউইলকে আমরা ছুতে পারি না, চোখে দেখতে পারি না, স্পর্শ করতে পারি না। তাই সুনাম হলো একটা অস্পর্শনীয় সম্পত্তি বা ইনট্যাঞ্জেবল অ্যাসেট, যা চোখে দেখা যায় না অথবা স্পর্শ করা যায় না। তাহলে আমরা মোটামুটি গুডউইল সম্পর্কে একটা বেসিক ধারণা জন্মালো। এইবার আসি, গুডউইলটা কত রকমের হতে পারে। গুডউইলটা নর্মালি দু রকমের হতে পারে। একটাকে বলা হয়, একটা গুডউইল হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল, অর্থাৎ যে গুডউইলটা আমরা নিজেরা ব্যবসা করে অনেক বছর ধরে আমাদের ব্যবসার সুনাম অর্জন করি। সাধারণত এই ধরনের গুডউইলের ভ্যালু নির্ধারণ করা সম্ভব হয় না, তাই একে ব্যালেন্স শিটে সম্পত্তি হিসেবে দেখানো হয় না। অর্থাৎ আমরা জানতে পারলাম যে সেলফ জেনারেট গুডউইল, যেটা আমাদের নিজেদের ব্যবসা অনেক বছর ধরে করতে করতে লোকের কাছে পরিচিতি হয়েছে, তার ভ্যালুটা আমরা ডিসাইড করবো কিভাবে। ধরো আমি একটা দোকান খুলেছি, আমার বন্ধু তার পাড়ায় একটা দোকান খুলেছে, আমারও লোকে চেনে, তাকেও লোকে চেনে। এইবার গুডউইলের দাম কত হবে, অর্থাৎ আমি আমার গুডউইলকে বলতে পারি 1 কোটি টাকা দাম, আবার আমার বন্ধু বলছে আমার গুডউইলের দাম 2 কোটি টাকা দাম। তাহলে ওকে যদি সেলফ জেনারেট গুডউইল, অর্থাৎ নিজেরা ব্যবসা করে যে গুডউইলটা আর্ন করেছি, তার দাম যদি নিজেদের মতো করে ডিসাইড করি এবং সেটাকে যদি ব্যালেন্স শিটে আমাদের অ্যাসেট হিসেবে দেখাই, তাহলে কাল থেকে কি হবে? কাল থেকে আমি আমার ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে বলবো, জানেন তো আমার 1 কোটি টাকা সম্পত্তি রয়েছে। ব্যাংক তো শুনে চমকে যাবে, বাহ অনেক বড় লোক, একে তো অনেক টাকার লোন দেওয়া যেতে পারে। এবার যখনই তাকে আমি ব্যালেন্স শিটটা দেখাবো, সে দেখবে ব্যালেন্স শিটের একটা সাইডের মধ্যে গুডউইল বলে 1 কোটি টাকা দেখানো আছে।
এবং সেটা হচ্ছে একটা সেলফ জেনারেটেড গুডউইল। অর্থাৎ আমি নিজেই ব্যবসা করছি, নিজেই ব্যবসার দাম 1 কোটি টাকা ভাবছি এবং সেটাকে সম্পত্তি হিসেবে দেখাচ্ছি। তাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এই যে সেলফ জেনারেটেড গুডউইল, সেটাকে ভ্যালু করা সাধারণত সম্ভব হয় না। অর্থাৎ একজন আর একজনের ব্যবসা যা ইচ্ছা মতো ভ্যালু করতে পারে, আমি নিজের ব্যবসাকে যা খুশি ভ্যালু করতে পারি, তাই অ্যাকাউন্টসে এটাকে সম্পত্তি বলে মনে করা হয় না। আর এক ধরনের গুডউইল কি হতে পারে, আমি অন্য কারোর ব্যবসা কিনছি। ধরে নাও আমি মনোজিৎ, আমি কি করলাম, কোকাকোলা কোম্পানিকে কিনে নিচ্ছি, রাইট? তাহলে আমাকে কি করতে হবে, কোকাকোলা কোম্পানিকে টাকা দিতে হবে। ধরে নাও কোকাকোলা কোম্পানির অ্যাকচুয়ালি অ্যাসেটের মূল্য 10 কোটি টাকা, অর্থাৎ আমাকে কোকাকোলা কোম্পানিকে 10 কোটি টাকা দেওয়া হচ্ছে। ধরো আমি যদি কাল থেকে নতুন একটা কোল্ড ড্রিঙ্কস কোম্পানি খুলি আমার নিজের নামে, মনোজিৎ অ্যান্ড কোক, আমার নিজের নামে যদি একটা কোকাকোলা কোম্পানি খুলি, তাহলে কিন্তু আমার জিনিস মার্কেটে কেউ কিনবে না, কারণ আমাকে কেউ চেনে না। কিন্তু কোকাকোলা কোম্পানিটাকে যদি আমি কিনে নিই এবং কোকাকোলার নামটাকে যদি ইউজ করে কাল থেকে আমি প্রোডাক্ট বানাই, তাহলে কিন্তু আমার প্রোডাক্ট ভীষণ বিক্রি হবে এবং আমার প্রফিট কিন্তু প্রথম দিন থেকেই হতে থাকবে। তাই কি করা হয়, আমরা অন্যের গুডউইলটাকে কিনে নিতে পারি, অর্থাৎ অন্যের বিজনেসটাকে কিনে নিতে পারি। এবার যখন আমরা অন্যের বিজনেসটাকে কিনছি, তার গুডউইল কাকে বলবো, যখন ধরো তার অ্যাকচুয়াল বিজনেসের দাম ছিল 10 কোটি টাকা, অর্থাৎ কোকাকোলার কোম্পানির কাছে সম্পত্তি রয়েছে 10 কোটি টাকার, তাহলে আমি যে সম্পত্তিটা কিনছি তার দাম 10 কোটি দেওয়া উচিত। কিন্তু দেখবে আমরা যখন কোনো জমি বাড়ি বা কোনো কিছু কিনি, আমরা তার দামের থেকে অনেক বেশি দামে কিনে থাকি। অর্থাৎ কোকাকোলা কোম্পানির অ্যাকচুয়াল দাম যদি 10 কোটি টাকা হয়, আমরা তাকে পেমেন্ট করব 15 কোটি টাকা। এই যে 5 কোটি টাকাটা আমরা এক্সট্রা পেমেন্ট করলাম, তার অ্যাকচুয়াল সম্পত্তির দামের থেকে বেশি টাকা তাকে পেমেন্ট করলাম, তাকে আমরা বলবো গুডউইল। অর্থাৎ আমরা বলতে পারি এই কোকাকোলা কোম্পানির অনেক গুডউইল রয়েছে, বাজারে সবাই চেনে, তাই তার কোম্পানি কিনলেই আমার কাল থেকে ব্যবসা অনেক বেশি প্রফিট হয়ে যাবে, তাই তার কোম্পানিটা আমরা অতিরিক্ত টাকা দিয়ে কিনতেও বাধ্য আছি। অর্থাৎ আমরা চাই তার কোম্পানিটাকে কিনতে এবং তার জন্য যত টাকা আমরা বেশি দিতে রাজি থাকবো, সেটাকেই বলা হবে গুডউইলের ভ্যালু। তাহলে জানা গেল যে আমরা যখন অন্য কারোর গুডউইলটা কিনছি, সেটাই হচ্ছে আমার জন্য পারচেস গুডউইল। এবার দেখো, যখন আমরা সেলফ জেনারেটেড গুডউইলের কথা বলছিলাম, তার জন্য কিন্তু আমার কোনো ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হচ্ছে না, না তো আমরা কাউকে টাকা দিচ্ছি, না তো আমরা কারোর কাছ থেকে টাকা পাচ্ছি। আর আমরা অ্যাকাউন্টসে 11-এ প্রথম দিনই শিখেছিলাম, যে ঘটনার জন্য আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না, তাকে আমরা অ্যাকাউন্টসে দেখাই না। তাই সেলফ জেনারেটেড গুডউইলে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে না, তাই তাকে আমরা ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে দেখাই না। কিন্তু যখন আমরা পারচেস গুডউইল কিনছি, অর্থাৎ অন্যের গুডউইলটাকে কিনছি, তাহলে তো আমার টাকা দিতে হচ্ছে। তাহলে যত টাকা আমি দিলাম, সেটাকেই আমরা বলবো গুডউইলের দাম বা গুডউইলের মূল্য, এবং সেই পারচেস গুডউইলটাকে আমরা আমাদের ব্যালেন্স শিটে সম্পত্তি হিসেবে দেখাবো। তাই বলছে বিভিন্ন ভ্যালুয়েশন মেথড অনুযায়ী গুডউইলের ভ্যালু নির্ধারণ করা হয় এবং গুডউইল বাবদ প্রদেয় অতিরিক্ত মূল্যকে ব্যালেন্স শিটে সম্পত্তি বা অ্যাসেট হিসাবে দেখানো হবে। তাহলে আমরা জানলাম কি, গুডউইল 2 রকমের হয়, সেলফ জেনারেটেড গুডউইল আর পারচেস গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইলের জন্য না তো আমার কাউকে টাকা দিতে হয়, না তো কাউকে আমার টাকা দেয়, তাই সেলফ জেনারেটেড গুডউইলকে আমরা অ্যাসেট হিসেবে ব্যালেন্স শিটে দেখাই না। এখান থেকে এমসিকিউ আসতে পারে। দ্বিতীয়, পারচেস গুডউইল, আমরা অন্য কারোর গুডউইলটাকে কিনছি, তাই তাকে আমার টাকা দিতে হচ্ছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, তাই এটাকে আমরা বলবো আমার অ্যাসেট, এবং পারচেস গুডউইলটাকে আমাদের সম্পত্তি হিসাবে ব্যালেন্স শিটের মধ্যে দেখাবো। মেথডস অফ ভ্যালুয়েশন অফ গুডউইল। গুডউইলের ভ্যালু করার কত রকমের মেথড হয়ে থাকে? গুডউইলের ভ্যালু করার নর্মালি 3 রকমের মেথড হয়ে থাকে। একটাকে বলা হয় অ্যাভারেজ প্রফিট মেথড, অর্থাৎ এই মেথডে বলা হয় লাস্ট বিগত কয়েক বছর ধরে একটা বিজনেস কত প্রফিট করে আসছে। ধরে নাও কোনো একজন বিজনেস 2020 সালে 1 লাখ টাকা প্রফিট করেছে, 2021 সালে 2 লাখ টাকা প্রফিট করেছে, 2023 সালে 50,000 টাকা লস করেছে। তাহলে এই যে 3 বছরের আমার টোটাল প্রফিটটা বেরোবে, সেটাকে যদি আমরা অ্যাভারেজ করি, অর্থাৎ আমরা বলতে পারি নর্মালি এই বিজনেসটা প্রত্যেক বছর কত করে প্রফিট করে, তাই সিচুয়েশন যাই হোক না কেন, এবং সেই বেসিসে আমরা যে গুডউইলের ভ্যালুটা করব, তাকে আমরা বলবো অ্যাভারেজ প্রফিট মেথড। দ্বিতীয় আমরা শিখবো সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মানে হচ্ছে গিয়ে এক্সট্রা প্রফিট। এক্সট্রা প্রফিট অর্থাৎ আমি যে ব্যবসাটা করছি, সেই ব্যবসায় অন্যরা যদি করে, তাহলে বাস্তবে এই ধরনের ব্যবসা থেকে নর্মালি কত টাকা প্রফিট কামানো যেতে পারে। ধরে নাও সেম ব্যবসা অন্যরা যারা করছে, তারা নর্মালি 1 লাখ টাকা করে বছরে প্রফিট কামায়। আমি আমার বিজনেসে, সেম বিজনেসে আমি আমার বিজনেস থেকে
1,20,000 টাকা প্রফিট কামিয়েছি, অর্থাৎ আমি 20,000 টাকা অতিরিক্ত প্রফিট কামিয়েছি, অর্থাৎ এই 20,000 টাকাই হচ্ছে আমার সুপার প্রফিট বা এক্সট্রা প্রফিট। এবং এই মেথড অনুযায়ী আমরা যদি গুডউইলের ভ্যালুয়েশন করি তাকে আমরা বলবো সুপার প্রফিট মেথড। আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথড কার? এই যে আমরা অ্যাভারেজ প্রফিট শিখলাম তারই একটা এক্সট্রা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে গিয়ে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। আর এই যে সুপার প্রফিটটা শিখলাম তারই একটা এক্সটেন্ডেড ভাগ হচ্ছে গিয়ে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। এবার অ্যাভারেজ প্রফিট যেটা রয়েছে সেটা দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ, একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। তাই অর্থাৎ আমি যদি বলি আমার টোটাল 1, 2, 3, 4, 5টা, টোটাল 5টা ভ্যালুয়েশন অফ গুডউইলের মেথড আমাকে শিখতে হবে। আজকে আমাদের ক্লাসে দুটো মেথড শিখব, একটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, এবং সেটা সংক্রান্ত আমরা অঙ্ক করব। তো সবার আগে আমরা আজকে প্রথম যে মেথডটা শিখছি সেটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড। সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডে বলছে যে অ্যাভারেজ প্রফিট বা গড় মুনাফা ইজ ইকাল টু টোটাল প্রফিট। আমার যদি 4 বছরের প্রফিট দেওয়া থাকে তাহলে 4 বছরের প্রফিটগুলোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে টোটাল প্রফিট। এবং ক বছর? 4 বছর। নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 4, তাই 4 দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো অ্যাভারেজ প্রফিট। আমরা জানি যে কোনো জিনিসের অ্যাভারেজ কীভাবে বেরোয়, টোটালটাকে যোগ করো এবং ডিভাইড বাই নাম্বার দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা সেই জিনিসের অ্যাভারেজ পাই। তাই যত আমার টোটাল প্রফিট সেটাকে আমরা নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ করে দেবো, আমরা পেয়ে যাবো অ্যাভারেজ প্রফিট। আর যেই আমরা অ্যাভারেজ প্রফিটটা পেয়ে গেলাম প্রথম পয়েন্ট থেকে, সেই তারপরে গুডউইলের ভ্যালু হবে গুডউইল ইজ ইকাল টু অ্যাভারেজ প্রফিট মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ পারচেজ ইয়ার। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি অ্যাভারেজ প্রফিট প্রত্যেক বছর এত এত করে কামাই, এবং তোমাকে আমি কত টাকা অতিরিক্ত দিতে চাই? নেক্সট 5 বছরের টাকা অতিরিক্ত দিতে চাই, তাই ইন্টু 5 বছর, অর্থাৎ নাম্বার অফ পারচেজ ইয়ার, কত বছরের দামের জন্য আমি কিনছি, সেটা যেটা ভ্যালুটা বেরোবে সেটাই আমরা বলবো অতিরিক্ত টাকা তোমায় দিচ্ছি, সেটাই হচ্ছে তোমার গুডউইলের ভ্যালু। এটা খুবই সহজ, আমরা একটা অঙ্ক করলে খুব সহজভাবে শিখে যাব। আমরা প্রথম যে অঙ্কটা করব, অঙ্কটা একবার পড়ে দেখি। অঙ্কে বলছে সুনাম 2 বছরের ক্রয়ের ভিত্তিতে, অর্থাৎ আমার নাম্বার অফ পারচেজ ইয়ার কত বছরের জন্য আমরা কিনছি গুডউইলটা, আমরা 2 বছরের রেসপেক্টে কিনছি। বলছে বিগত 3 বছরের গড় মুনাফার উপর পরিমাপ করা হয়, অর্থাৎ সুনামের ভ্যালু কি হবে? সুনামের ভ্যালু হবে 2 বছরের ক্রয় ভিত্তিতে, তো নাম্বার অফ পারচেজ ইয়ার হচ্ছে 2, আর লাস্ট বিগত 3 বছরের মুনাফা দেওয়া রয়েছে এবং তার গড় মুনাফা বার করতে হবে, অ্যাভারেজ প্রফিট বার করতে হবে। তো আমায় জানতে হবে তাহলে লাস্ট 3 বছরে কি কি প্রফিট দেওয়া রয়েছে। বিগত 3 বছরে মুনাফা 2020 সালে লাভ হয়েছে 20,000 টাকা, 2021 সালে ক্ষতি হয়েছে 5,000 টাকা, আর 2022 সালে লাভ হয়েছে 15,000 টাকা। তাহলে এখান থেকে সবার আগে আমরা অ্যাভারেজ প্রফিটটা বার করি। তাহলে অ্যাভারেজ প্রফিট কিভাবে বেরোবে? তাহলে আমার ফর্মুলায় দেখো সবার আগে গড় মুনাফা বা অ্যাভারেজ প্রফিটটাকে বার করতে হয়। লাস্ট 3 বছরের আমরা অ্যাভারেজ প্রফিট বার করব। 2020 সালে প্রথমে লাভ ছিল 20,000 টাকা, তারপরে 2021 সালে ক্ষতি হয়েছে 5,000 টাকা, তাহলে যখন আমার লস হয় লসটাকে লেস করে দেবো, লেস 5,000 টাকা। আর 2022 সালে আবার লাভ হয়েছে 15,000 টাকা, তাহলে সেটাকে যোগ করে দিই। তাহলে 3 বছরের প্রফিট লস পেয়ে গেলাম। প্রথম বছর 20,000 টাকা প্রফিট হয়েছিল, পরের বছর 5,000 টাকা লস হয়েছে, তারপরে বছর 15,000 টাকা প্রফিট হয়েছে। তাই 3 বছরের প্রফিট লসটাকে যোগ করলাম, আমরা পেয়ে গেলাম কি? টোটাল প্রফিটটাকে আমরা পেয়ে গেলাম। আর টোটাল প্রফিটকে ভাগ করবো কি দিয়ে? নাম্বার অফ ইয়ার্স দিয়ে, কত বছরের প্রফিট। আমার কাছে কত বছরের প্রফিট দেওয়া? 3 বছরের প্রফিট দেওয়া, তাই 3 দিয়ে ভাগ করে দেবো। টোটাল আমায় বেরোচ্ছে এখানে 30,000 ডিভাইড বাই 3, এবং আমি পেয়ে গেলাম 10,000 টাকা। এই 10,000 টাকাটাই হচ্ছে আমার অ্যাভারেজ প্রফিট। অর্থাৎ আমি বিজনেসটা যদি এক্ষুনি কিনে নিই, প্রত্যেক বছর মিনিমাম অ্যাভারেজ 10,000 টাকা করে প্রফিট তো কামাবোই। এরপরে গুডউইলের ভ্যালু কিভাবে বেরোবে? গুডউইল ইজ ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেজ, যে আমি কত বছরের জন্য কিনছি। গুডউইল ইজ ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট আমার 10,000 টাকা ইন্টু অঙ্কে আমার বলে দিয়েছে দেখো 2 বছরের ক্রয় ভিত্তিতে, অর্থাৎ 2 বছরের কিনছি এমন ভেবে গুডউইলের ভ্যালুটা করতে হবে।
তাহলে ইন্টু 2 কত হবে? 20,000 টাকা। অর্থাৎ আমার সিম্পল অ্যাভারেজ প্রফিট অনুযায়ী আমার গুডউইলের দাম কত? 20,000 টাকা। অর্থাৎ এই ব্যবসাটাকে যদি আমি কিনি তাহলে সেই ব্যবসার মালিককে অতিরিক্ত আমার 20,000 টাকা গুডউইল বাবদ দিতে হবে। আর এই গুডউইলটা কোন মেথড অনুযায়ী বার করলাম? সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড অনুযায়ী। এবার আমরা আমাদের আজকের দ্বিতীয় যে মেথডটা সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে কি বলছে? এটাও খুব সহজ। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে বলছে, অর্থাৎ বাংলায় যাকে বলে ভারযুক্ত গড় মুনাফা বা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, অর্থাৎ অ্যাভারেজ প্রফিটের সাথে যদি আমি ওয়েট গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, এবং সেখান থেকে টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিট যোগ করে দেবো। অর্থাৎ বিভিন্ন বছরে যে ওয়েটেড প্রফিটটা বেরোবে, ওয়েটেড জিনিসটা কি আমরা একটু পরে আসছি। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট যেটা বেরোচ্ছে, ধরে নাও প্রত্যেক বছরের বিভিন্ন বছরের লাস্ট কয়েক বছরের ওয়েটেড প্রফিট আমরা বার করলাম এবং সেগুলোকে আমরা টোটাল যোগ করে দেবো। যোগ করলে আমরা পাবো হচ্ছে টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, এবং টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিটকে টোটাল অফ ওয়েট, যত যত ওয়েট দেওয়া রয়েছে সেই ওয়েটগুলোকে যোগ করে দেবো, করলে পাবো হচ্ছে টোটাল অফ ওয়েট, এবং টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিটকে টোটাল ওয়েট দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। আর গুডউইলটা বেরোবে কীভাবে? ওয়েটেড অ্যাভারেজ প্রফিট যা বেরিয়েছে তার সাথে গুণ করে দেবো কত বছরের জন্য কিনছি, সেটাই হবে গুডউইলের ভ্যালুয়েশন। তাহলে আগের সিম্পল অ্যাভারেজে আমরা ওয়েটেডটা নিয়ে নিই, নর্মাল অ্যাভারেজ প্রফিটের সাথে বার করেছি, আর আমার এই অঙ্কে কি করতে হচ্ছে? এখানে আমার ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা বার করে নিতে হচ্ছে, এবং তার সাথে নাম্বার অফ পারচেজ ইয়ার গুণ করে দিলে ভ্যালুয়েশন অফ গুডউইলটা আমরা পেয়ে যাব, রাইট? এবার আমাদের শিখতে হবে ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা কি, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মানে কি। দেখো, ওয়েট মানে হচ্ছে ভার, বা কার কতটা গুণ, বা কোন বছরকে আমি কত বেশি গুরুত্ব দিচ্ছি। আমার এই অঙ্কের জন্য ওয়েটেড কথার অর্থ হচ্ছে গুরুত্ব বা ইম্পর্টেন্স। তাহলে ওয়েটেড কথার অর্থ এখানে আমি কি বলতে পারি? এখানে ওয়েটেড কথার অর্থ আমি ধরে নিচ্ছি ইম্পর্টেন্স। অর্থাৎ আমার কাছে 2020, 2022, 2023 3 বছরের প্রফিট দেওয়া রয়েছে। তো কোন বছরের প্রফিটটাকে আমি বেশি গুরুত্ব দেবো? আমি ধরে নিচ্ছি 2020 সালের প্রফিটকে আমি 1 গুরুত্ব দেবো, 2022 সালকে আমি 2 গুরুত্ব দেবো, আর 2023 সালকে আমি 3 গুরুত্ব দেবো। অর্থাৎ একে আমি 3 ভাগ গুরুত্ব দিচ্ছি, একে আমি 2 ভাগ গুরুত্ব দিচ্ছি, একে আমি 1 ভাগ গুরুত্ব দিচ্ছি। অঙ্কে বিভিন্ন প্রফিটকে, বিভিন্ন বছরের প্রফিটকে কত কত ওয়েট ভাবতে হবে সেটা আমরা অঙ্কেই বলে দেওয়া থাকবে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমাদের বুঝতে হবে যে ওয়েটেড প্রফিটটা কীভাবে বেরোয়। দেখো, বিভিন্ন বছরের ওয়েটগুলো আমি জানি, আর বিভিন্ন বছরের প্রফিটগুলো আমরা জানি। তাহলে আমরা ওয়েটেড প্রফিট কীভাবে পাবো? আমরা ওয়েটেড প্রফিট পাবো বিভিন্ন প্রফিটকে যদি আমরা ওয়েট দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ওয়েটেড প্রফিট। আমার যা ধরো 2020 সালে 50,000 টাকা প্রফিট দেওয়া রয়েছে, এবং 50,000 এই বছরের ওয়েট কত? 1। তাহলে 50,000 ইন্টু 1 করলে ওয়েটেড প্রফিট পাবো 50,000। দ্বিতীয় বছরে মনে করো 40,000 টাকা আমার প্রফিট দেওয়া রয়েছে, আর দ্বিতীয় বছরের ওয়েট কত বলছে? 2। তাহলে 40,000 ইন্টু 2, তাহলে 80,000 টাকা বেরোবে হচ্ছে ওয়েটেড প্রফিট। তাহলে এইভাবে প্রত্যেক বছরের আগে ওয়েটেড প্রফিট বার করে নেবো। আমরা একটা অঙ্ক করলেই এই ওয়েটেড প্রফিট কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো, আমার এই অঙ্কে বলছে দ্য প্রফিটস অফ এবিসি ফার্ম ফর লাস্ট 4 ইয়ার্স, লাস্ট 4 বছরের প্রফিটটা বলে দিয়েছে। 2021 সালে 24,000 টাকা প্রফিট, 2022 সালে 28,000 টাকা প্রফিট, 2023 সালে 25,000 টাকা প্রফিট, আর 2024 সালে 30,000 টাকা প্রফিট। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল, গুডউইলের ভ্যালু বার করতে বলেছে। কোন মেথড অনুযায়ী? অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেস। তাহলে আমার নাম্বার অফ পারচেস ইয়ার কত? 3। আর কোন মেথড অনুযায়ী? অফ ওয়েটেড প্রফিট। তাহলে সবার আগে আমাকে ওয়েটেড প্রফিটটা বার করে নিতে হবে, এবং সেটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো গুডউইলের ভ্যালু। আফটার অ্যাসাইনিং ওয়েটস, এবার দেখো প্রত্যেক বছরের ওয়েটগুলো বলে দিয়েছে। প্রথম বছরকে 1 ভাববো, দ্বিতীয় বছরকে 2 ওয়েট ভাববো, তৃতীয় বছরকে 3 ওয়েট ভাববো, আর চতুর্থ বছরকে 4 ওয়েট ভাববো, রেসপেক্টিভলি টু দ্য প্রফিটস অফ 21, 22, 23, 24। তাহলে বিভিন্ন বছরের প্রফিট দেওয়া, বিভিন্ন বছরের ওয়েট বলে দিয়েছে। তাহলে আমরা সবার আগে ওয়েটেড প্রফিট বার করব। ক্যালকুলেশন অফ ওয়েটেড প্রফিট। ওয়েটেড প্রফিট কিভাবে বেরোবে? ইয়ার
প্রফিট ও ওয়েট, এবং প্রফিট আর ওয়েটকে যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ওয়েটেড প্রফিট। তাহলে প্রথম বছর কোনটা? প্রথম বছর হচ্ছে 2021। 2021-এ প্রফিট কত দেওয়া? 2021-এ প্রফিট দেওয়া 24,000। সবার আগে আমরা প্রফিটগুলো বসিয়ে নিই। 2022-এ 28,000, 2023-এ 25,000, 2024-এ 30,000, এবং বিভিন্ন বছরের ওয়েটগুলো দেওয়া রয়েছে। প্রথম বছরের ওয়েট 1, দ্বিতীয় বছরের ওয়েট 2, তৃতীয় বছর ওয়েট 3, চতুর্থ বছর ওয়েট 4। এবার আমরা কি করব? এইগুলোকে সব গুণ করে দেবো, অর্থাৎ প্রফিটের সাথে ওয়েট গুণ করলে পাবো ওয়েটেড প্রফিট। তাহলে প্রথম বছরকে যদি আমি গুণ করি তাহলে পাবো হচ্ছে 24,000 ইন্টু 1, 24,000। দ্বিতীয় বছরকে যদি গুণ করি 28,000 ইন্টু 2, 56,000। তৃতীয় বছরকে যদি গুণ করি 25,000 ইন্টু 3, তাহলে বেরোবে হচ্ছে 75,000। চতুর্থ বছরকে যদি গুণ করি 30,000 ইন্টু 4, তাহলে 1,20,000। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে ওয়েটগুলোকে যোগ করা আর ওয়েটেড প্রফিটকে যোগ করা, কারণ আমরা এখান থেকে যোগ করলে পাবো হচ্ছে টোটাল ওয়েটেড প্রফিট, টোটাল ওয়েটেড প্রফিট, আর ওয়েটগুলোকে যোগ করলে পাবো হচ্ছে টোটাল ওয়েট। দুটোই আমার ফর্মুলায় দেখো লাগবে, টোটাল ওয়েটেড প্রফিট আর টোটাল অফ ওয়েট। তাহলে টোটাল এগুলোকে যদি যোগ করি 4 + 3 + 2 + 1, তাহলে কত হয়? 10। তাহলে টোটাল ওয়েট আমার 10 বেরিয়ে গেল। আর টোটাল ওয়েটেড প্রফিটগুলোকে যদি আমি যোগ করি এবং ওয়েটেড প্রফিটগুলোকে যদি সব আমি যোগ করি তাহলে পাবো 2,75,000 টাকা। তাহলে আমার যে দুটো ইনফরমেশন দরকার ছিল আমি বার করেছি, একটা হচ্ছে টোটাল ওয়েট, একটা হচ্ছে টোটাল ওয়েটেড প্রফিট। এবার আমার ফর্মুলা কি ছিল দেখো, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট কিভাবে বেরোবে? ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, ওয়েটেড অ্যাভারেজ প্রফিটের ফর্মুলা ছিল টোটাল ওয়েটেড প্রফিট ডিভাইড বাই টোটাল ওয়েট। আমার এক্ষুনি বার করে নিয়েছি। টোটাল ওয়েটেড প্রফিট হচ্ছে 2,75,000 আর টোটাল ওয়েট আমরা বার করলাম 10। তাহলে কত হয়? তাহলে আমার ওয়েটেড অ্যাভারেজ প্রফিট হচ্ছে 27,500 টাকা। তাহলে দেখো আমার ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা বেরিয়ে গেল। আর যেই আমার ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বেরিয়ে গেল সেই আমরা গুডউইলটাকে বার করতে পারবো। আর গুডউইল ইজ ইকুয়াল টু ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ পারচেস ইয়ার। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ পারচেস ইয়ার। আমার ওয়েটেড অ্যাভারেজ প্রফিট এক্ষুনি বার করেছি 27,500 ইন্টু নাম্বার অফ পারচেস ইয়ার। অঙ্কে বলেছিল 3 বছরের জন্য আমরা কিনছি, তাই নাম্বার অফ পারচেস ইয়ার হচ্ছে আমার 3। তাহলে আমার গুডউইলের ভ্যালু বেরোবে 82,500। তাহলে দেখো খুব সহজেই আমরা ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা শিখে গেছি। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি, কারণ আমাদের পরের যে মেথডস দুটো রয়েছে, একটা মেথড রয়েছে আমার কাছে সুপার প্রফিট মেথড,
তারপরে আমরা শিখবো ক্যাপিটালাইজেশন মেথড, এবং ক্যাপিটালাইজেশন মধ্যে দুটো মেথড, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট আর ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। এই দুটো মেথড একটু ট্রিকি আছে, সেই জন্য সেটাকে আমরা সেপারেটলি অনেক এলাবোরেটলি ছোট ছোটোভাবে শিখবো। তোমাদের কাজ হচ্ছে আজকের ক্লাসটি দেখে প্রথম দুটো মেথড খুব ভালোভাবে প্র্যাকটিস করা, তাদের এমসিকিউগুলোকে প্র্যাকটিস করা। কোনো ডাউট থাকলে কমেন্টস বক্সে আমাকে জানাতে পারো। আর প্রত্যেক দিন পোস্ট সেকশানে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যে এমসিকিউগুলোকে আপলোড করি, সেই এমসিকিউগুলোকে তোমরা অবশ্যই প্রত্যেকদিন অ্যাটেন্ড করো, তাহলে প্রত্যেক দিন তোমার এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। এবং তার মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দিই, যেগুলো পরীক্ষায় আসার অনেক অনেক চান্স রয়েছে।